আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই সাদর সম্ভাষণ। আজকের ভিডিওর মূল আলোচনা, মূল বিষয়বস্তু বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধান। সংবিধান কেন পরিবর্তন করা হবে আর সংবিধান পরিবর্তন করার এরা কারা? যারা বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি গঠন করলো এরা কারা? এরা কিসের জন্য সংবিধান পরিবর্তন করবে? এর মূল আলোচনাগুলো শোনার অনুরোধ রইল। বাংলাদেশ স্বাধীনের পর থেকে যতবার বাংলাদেশে নির্বাচিত সরকার আসছে ততবারই সংবিধান পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পরে 12 থেকে 13 বার সংবিধান সংস্কার বা পরিবর্তন করা হয়েছে। বর্তমান সময়ে এসে সংবিধান পরিবর্তন করা হবে, সংবিধানের সংস্কার করা হবে কিসের জন্য? জুলাই আগস্টের পর থেকে যখন সরকার পতন হয় তখন থেকে রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে আসছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না, আওয়ামী লীগের অধীনে যে সংবিধান ছিল সেই সংবিধানকে পরিবর্তন করা হবে, এভরিথিং আরো কিছু। যারা পরিবর্তন করবে এদের কতটুক যোগ্যতা আছে সংবিধান পরিবর্তন করার? যারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এরা কতটুক জানে? 1952 থেকে 1971 সাল পর্যন্ত, 1971 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এরা কতটুক জানে? আর কতটুকের পর এই সংবিধান পরিবর্তন করবে? সংবিধান পরিবর্তন করবে নাকি বাংলাদেশের ইতিহাস মুছে ফেলবে? শেখ হাসিনার দীর্ঘ 16 বছর শাসন আমলে যতটুকু দুর্নীতি হয়েছে তার থেকে বেশি দুর্নীতি হচ্ছে বর্তমান সময়ের ইউনূস সরকারের সময়। হ্যাঁ, ঠিকই বলেছি, আপনারা ঠিকই শুনেছেন। ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হলো জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টি চাচ্ছে বাংলাদেশের সংবিধান পাল্টিয়ে নতুন সংবিধান গঠন করে, ইউনূসের অধীনে নতুন সংবিধান গঠন করে নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তুলবার। এই নতুন ভাবে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলতে চাচ্ছে। আমাদের মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম টক শোতে এসে, মিডিয়ার সামনে এসে সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে, সংবিধান সংস্কার করতে চাচ্ছে। এই সংবিধান সংস্কার করার মাধ্যমে কি বাংলাদেশকে পরিবর্তন করা হবে? না। আজ দীর্ঘ 8 মাস হয়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে উপদেষ্টা পরিষদ গঠন করা হলো। ইউনূস সরকারের সময় যত অপরাধমূলক কাজ করা হচ্ছে বিগত শেখ হাসিনার সময়ে এত অপরাধমূলক কাজ কখনো হয় নাই। ডাক্তার মোহাম্মদ ইউনূসের সময় খুন, হত্যা, জমি দখল, ধর্ষণ এসব বেড়ে চলেছে। শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সমস্ত কাজ করত, ক্ষমতা খাটিয়ে প্রভাবশালীদের মাধ্যমে জমি দখল, টেন্ডারবাজি, হত্যা, গুম, নির্যাতন এইসব করে যেত। আওয়ামী লীগ সরকার কোনো পদক্ষেপ নিত না। ইউনূস সরকারের সময় যে সকল অপরাধমূলক কাজ চলছে এর সুষ্ঠু কোনো তদন্ত হচ্ছে না, সুষ্ঠু কোনো বিচার হচ্ছে না। শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার নামের উপর কেউ একটু কথা বললে যখন তখন তার বিচার হয়ে যেত। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো বিচার করতে পারছে না। যত অন্যায়, অত্যাচার, জুলুম হচ্ছে কোনো বিচার করতে পারছে না। এই ইউনূস সরকারের অধীনে যে নাগরিক দল গঠন করা হলো জাতীয় নাগরিক পার্টি, তারা শুধু সংবিধান সংবিধান, আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া যাবে না, আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিয়ে না ভেবে বাংলাদেশের জনগণ নিয়ে, বাংলাদেশের জনগণদের নিরাপত্তা নিয়ে ভাবলে, কথা বললে হাজার গুণ উপকারে আসে। এরা এতটুক না করে তাদের সংবিধান, নির্বাচন এইসব নিয়েই ভাবছে।
বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে সর্বপ্রথমে যাকে লাগবে সে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি সংবিধান পরিবর্তন করতে পারে তাহলে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, আর বাংলাদেশের সংবিধান লেখক যে ডক্টর কামাল, তাকেও লাগবে। যারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে, সংবিধান পরিবর্তনের পক্ষে, এদের মেধা, এদের যোগ্যতা কতটুকু, এরা কোন যোগ্যতায়, কোন অভিজ্ঞতায়, কোন মেধা নিয়ে সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে। সংবিধান পরিবর্তন করতে পারলে তাদের লাভ। তারা যেভাবে সংবিধান সাজাতে চাবে সেভাবে সংবিধান সাজানো সম্ভব হবে তাদের অধীনে। সংবিধান পরিবর্তন করতে হলে কাদের কাদের লাগবে, কাকে লাগবে, কোন শ্রেণীর লোক লাগবে, কোন পেশার লোক লাগবে, কোন যোগ্যতার লোক লাগবে, এদের হয়তো জানা নাই। বাংলাদেশে সংবিধান পরিবর্তন করতে হলে যাকে লাগবে, বাংলাদেশের নির্বাচিত সরকার লাগবে। আর আমাদের বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে নিজেও বলতেছে না সংবিধান পরিবর্তন করতে হবে। তাহলে কারা বলতেছে? যে সকল ছোট ছোট বাচ্চা ফুলাফান রয়েছে তারা বলতেছে। অনেক সময় অনেকেই বলে বিদেশের দিকে, বাইরের কান্ট্রি যেসব আছে সেসবের দিকে দেখলে প্রতি বছরই সংবিধান পরিবর্তন করা হয়। প্রতি বছর যদি বাইরের রাষ্ট্রের সাথে তুলনা করতে হয়, হয়তো বাংলাদেশ বিদেশ হয়ে যেত, তাই না? বাংলাদেশ বিদেশ হয়ে যেত। বাংলাদেশ বিদেশ না, বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশের জনগণের ভোটে যে সরকার আসবে সেই সরকারের ক্ষমতা আছে, সেই সরকারের সক্ষমতা আছে সংবিধান পরিবর্তন করার। তাছাড়া কোন ব্যক্তির সংবিধান পরিবর্তন করার সক্ষমতা নেই। সংবিধান নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহল উঠে পড়ে লেগেছে। এই সংবিধান পরিবর্তন করতে পারলে যারাই চাচ্ছে সংবিধান পরিবর্তন, তাদের সফলতা আসবে। যারা জুলাই আগস্টে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিল, তারাই সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে, তারাই রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে। আমরা যদি পিছনের দিক ফিরে তাকাই, সেটা হলো 1952 সালে যারা ভাষা আন্দোলন করলো, তারা কোনো রাজনৈতিক দল গঠন করতে চায় নাই। 1971 সালে যারা যুদ্ধ করলো, যারা জীবন দিল, যারা আহত হলো, তারা কোনো রাজনৈতিক দল গঠন করতে চায় নাই, করেও নাই। বাংলাদেশে যদি 1952 সালের ভাষা আন্দোলনের যারা অংশগ্রহণ করছিল, 1971 সালে যারা 71-এ যুদ্ধ করলো, মহান মুক্তিযুদ্ধে অংশ নিল, তারা যদি বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করত, তাহলে বাংলাদেশের বুকে, স্বাধীন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আর গঠন করতে পারতো না। এর উপর দিয়ে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারতো না। 1971 সালের মুক্তিযোদ্ধারা 1952 সালের ভাষা আন্দোলন যা করলো, এরা যদি রাজনৈতিক দল গঠন করত, তাহলে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি রাজনৈতিক দল গঠন করতে পারতো না। তারাই যদি রাজনৈতিক দল গঠন না করলো, তাহলে জুলাই আগস্টে যারা ছোট ছোট বাচ্চা ফুলাফান আন্দোলন করলো, তাদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে না, বাংলাদেশের জনগণের স্বার্থে না, তারা রাজনৈতিক দল গঠন করলো। তাদের কি যোগ্যতা আছে রাজনৈতিক দল গঠন করার? আরেকটা বিষয় হলো, একটা রাজনৈতিক দল পরিচালনা করতে হলে অর্থের প্রয়োজন। এই অর্থরা কোথা থেকে পায়, কে বা দিচ্ছে, কারা দিচ্ছে? প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গা মিটিং আঠাং করছে। এই মিটিং আঠাং করতে হলে গাড়ির প্রয়োজন, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করছে। এই গাড়ি বা কোথা থেকে পাচ্ছে? এদের ইনকাম সোর্স কোথায়? এদের কে ইন্ধন দিচ্ছে আর কোথা থেকে পাচ্ছে?